আকাশের উচ্চতায় উড়ন্ত লোহার বিশাল পাখিদের জন্য আজকের দিনটি একটি ভীতিজনক দুঃস্বপ্ন হতে চলেছিল, যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সন্ধ্যার আলোগুলি জ্বলজ্বল করতে শুরু করেছিল, তখনই হঠাৎ পুরো টার্মিনালের হৃৎস্পন্দন থেমে গেল। প্রতিটি স্ক্রিনে লাল রঙের ভয়ের অক্ষর জ্বলজ্বল করতে লাগল এবং সিস্টেম লকড এর বার্তা ছড়িয়ে পড়ল। একটি অজানা এবং রহস্যময় হ্যাকার গোষ্ঠী বিমানবন্দরের পুরো ডিজিটাল ব্যবস্থা নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। ডার্ক ওয়েবের এই অপরাধীরা কোটি কোটি টাকার মুক্তিপণ চাইছিল, কিন্তু আসল বিপদ টাকার ছিল না, সেই হাজার হাজার প্রাণের ছিল, যা এই মুহূর্তে আকাশে ঝুলেছিল। রাডার স্ক্রিন খালি হয়ে গিয়েছিল এবং কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আকাশে উড়ন্ত বিমানগুলি এখন চোখ ছাড়াই উড়ছিল এবং তাদের কাছে জ্বালানিও শেষ হওয়ার পথে ছিল। বড় বড় সাইবার বিশেষজ্ঞ এবং সরকারি নিরাপত্তা কর্মকর্তারা অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ এই ভাইরাসটি প্রতি মুহূর্তে নিজের কোড পরিবর্তন করছিল। বিমানবন্দরের এই চাকচিক্য থেকে দূরে কাছেরই একটি পুরনো ভাঙারির দোকানে ১২ বছরের একটি ছেলে থাকত, যার নাম ছিল নিখিল। নিখিল একজন অনাথ ছিল, যার থাকার মতো ছাদ ছিল না এবং খাবারের জন্য অনেক কষ্ট করতে হতো। সে সারাদিন আবর্জনার স্তূপ থেকে পুরনো কম্পিউটারের যন্ত্রাংশ, মাদারবোর্ড এবং তার সংগ্রহ করত। সমাজের চোখে সে কেবল আবর্জনা কুড়ানো একটি বাচ্চা ছিল, যাকে লোকেরা ঘৃণার চোখে দেখত। কিন্তু নিখিলের ছেঁড়া কাপড়ের আড়ালে একটি অসাধারণ মস্তিষ্ক লুকিয়েছিল। সে আবর্জনা থেকে পাওয়া পুরনো যন্ত্রাংশগুলো জুড়ে নিজের একটি কাজ চালানোর মতো কম্পিউটার তৈরি করেছিল। সে স্কুলে তো কখনো যায়নি, কিন্তু ইন্টারনেটের খোলা পাতা থেকে সে সেই সব কিছু শিখে নিয়েছিল যা মানুষ বড় বড় ডিগ্রির পরেও বুঝতে পারে না। কোডিং তার কাছে কোনো ভাষা নয়, বরং একটি সঙ্গীতের মতো ছিল, যা সে নিজের আঙুলের ইশারায় নাচাত। সেই সন্ধ্যায় যখন সে কাছের একটি দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে বিমানবন্দরের এই সংকটের খবর দেখছিল, তার চোখ স্ক্রিনে দেখা একটি ছোট এরার কোডের উপর আটকে গেল, যা নিউজ অ্যাঙ্কারের পেছনের স্ক্রিনে ঝলক দিচ্ছিল। নিখিলের মুখে ঘাম চলে এলো। তার মনে পড়ল যে কয়েক সপ্তাহ আগে সে একটি বড় আইটি কোম্পানির আবর্জনা থেকে একটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত হার্ড ড্রাইভ পেয়েছিল। যখন সে সেটি ঠিক করে খুলেছিল, তখন তাতে সে একটি অদ্ভুত এনক্রিপশন প্যাটার্ন নিউরন দেখেছিল, যা সাধারণ দুনিয়ার জন্য বেকার ছিল। ওটা হুবহু সেই একই প্যাটার্ন ছিল যা এই সময় দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের সিস্টেমকে গ্রাস করছিল। নিখিল সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে সে একমাত্র ব্যক্তি যার কাছে এই তালার চাবি থাকতে পারে। সে জানত যে যদি সে কিছু না করে, তবে কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ শুরু হয়ে যাবে। নিখিল তার পুরনো হার্ড ড্রাইভ এবং নিজের ভাঙা ল্যাপটপ নিয়ে পাগলের মতো বিমানবন্দরের দিকে দৌড়ে গেল। তার খালি পা রাস্তার পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সে ব্যথার কোনো অনুভূতি পাচ্ছিল না। যখন সে বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছাল, তখন সেখানে হুলুস্থুল পরিবেশ ছিল। সে নিরাপত্তা রক্ষীদের কাছে মিনতি করল যে সে সাহায্য করতে পারে, কিন্তু তার ময়লা চেহারা এবং ছেঁড়া কাপড় দেখে গার্ডরা তাকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিল। এই ভিখারি, ভাগ এখান থেকে, এখানে দেশের নিরাপত্তার ব্যাপার, আর তুই তোর ফালতু কথা নিয়ে চলে এসেছিস, একজন গার্ড তাকে ধমক দিয়ে বলল। নিখিলের চোখে জল ছিল, কিন্তু তার জেদ এবং ইস্পাতের মতো কঠিন। সে জানত যে সময় শেষ হয়ে যাচ্ছে এবং তার একটি ছোট চেষ্টা হাজার হাজার ঘরের প্রদীপ নেভা থেকে বাঁচাতে পারে। বিমানবন্দরের ভেতরের দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষে নিস্তব্ধতা বিরাজ করছিল, যা কেবল কম্পিউটারের বিপ শব্দ এবং কর্মকর্তাদের আতঙ্কের ফিসফিসানি ভাঙছিল। সবচেয়ে অভিজ্ঞ সাইবার বিশেষজ্ঞরা হার মেনে নিয়েছিলেন। তারা যে ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছিলেন, তা প্রতি সেকেন্ডে নিজের রূপ পরিবর্তন করছিল। বাইরে টার্মিনালে হাজার হাজার মানুষ নিজেদের প্রাণের ভিক্ষা চাইছিল এবং আকাশে থাকা বিমানের পাইলটরা চিৎকার করে দিক নির্দেশনা চাইছিল। নিরাপত্তা প্রধান রণবীর সিং শেখাওয়াতের কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। তিনি জানতেন যে যদি আগামী ১০ মিনিটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক না হয়, তবে জ্বালানির অভাবে দুটি বড় বিমান নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে বা মাটিতে আছড়ে পড়তে পারে। তার পুরো ক্যারিয়ারের সম্মান বাজি ধরা ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা, হাজার হাজার নির্দোষ মানুষের জীবন ছিল। তখনই রণবীরের নজর বাইরে প্রধান দরজায় হতে থাকা হট্টগোলের ওপর পড়ল। তিনি দেখলেন যে নিরাপত্তারক্ষীরা একটি ছোট ছেলেকে নির্দয়ভাবে বাইরে ঠেলে দিচ্ছে, যে চিৎকার করে কিছু বলছিল।
নিখিল নিজের ছেঁড়া জামার পকেট থেকে সেই পুরনো হার্ড ড্রাইভটি বের করে বাতাসে ওড়াচ্ছিল। রণবীর, যিনি তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন, ওই ছেলেটির চোখে একটি অদ্ভুত আত্মবিশ্বাস এবং জুনুন দেখতে পেলেন। তিনি গার্ডদের থামার ইশারা করলেন এবং নিজে হেঁটে ওই ছেলেটির কাছে গেলেন। তুমি এখানে কি করছো বাচ্চা? এটা তোমার খেলার জায়গা নয়, রণবীর ভারী গলায় বললেন। নিখিল ভয় না পেয়ে তার চোখের দিকে তাকালো এবং নিজের ভাঙা ল্যাপটপ খুলে দেখালো। স্যার, আপনারা যে ভাইরাসের সাথে লড়ছেন ওটা কোনো সাধারণ কোড নয়, এটি শেল শকের একটি পুরনো এবং সংশোধিত সংস্করণ। এটি তৈরি করা কোম্পানিটি এটিকে অনেক বছর আগে ফেলে দিয়েছিল, কারণ এটি অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। আমার কাছে এর মাস্টার কি আছে, কারণ আমি এটি সেই আবর্জনায় পেয়েছিলাম যেখানে এই কোম্পানির ডেটা ফেলা হয়েছিল। আমাকে শুধু একটি সুযোগ দিন, আমি এটিকে ভেতর থেকে শেষ করতে পারি। নিখিলের গলায় যে দৃঢ়তা ছিল তা রণবীরকে ভাবতে বাধ্য করল। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য বড় বিশেষজ্ঞরা নিখিলের মজা ওড়াতে শুরু করল। শেখাবাদ সাহেব, আপনি এই রাস্তার ছেলের কথায় বিশ্বাস করছেন? আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি সফটওয়্যার আছে, আর সেগুলো কাজ করছে না, তো এই বাচ্চা কি করবে? কিন্তু রণবীর জানতেন যে যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুল বাঁকা করতে হয়। সময় বালির মতো হাত থেকে পিছলে যাচ্ছিল। তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন যা তার পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে পারত। একে ভেতরে নিয়ে চলো, তিনি আদেশ দিলেন। পুরো টিম অবাক হয়ে গেল। নিখিলকে সেই ঠান্ডা এবং হাইটেক সার্ভার রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে তার ধুলোমাখা চপ্পল মখমলের কার্পেটে দাগ ফেলছিল। বিশেষজ্ঞদের ঘৃণাভরা দৃষ্টির মাঝখানে নিখিল তার পুরনো তার এবং সেই ক্ষয়ে যাওয়া হার্ড ড্রাইভটিকে দেশের সবচেয়ে সুরক্ষিত সার্ভারের সাথে জোড়া লাগাতে শুরু করল। তার হাত কাঁপছিল না, বরং একজন অভিজ্ঞ সার্জেনের মতো চলছিল। যেমনই সে কিবোর্ডে নিজের আঙুল চালাল, স্ক্রিনে কোডিংয়ের এমন একটি ঢেউ খেলল যা দেখে বড় বড় ইঞ্জিনিয়ারদের হুঁশ উড়ে গেল। সে স্ট্রিট কোডিংয়ের ব্যবহার করছিল, এমন এক কৌশল যা বইয়ে নয়, বরং আবর্জনা এবং সংগ্রামের মাঝে শেখা যায়। সার্ভার রুমের সেই ঠান্ডা হাওয়াতেও নিখিলের কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। তার সামনে থাকা বিশাল মনিটরগুলিতে ডেটার এমন বন্যা এসেছিল যা দেখে যে কোনো সাধারণ মানুষ পাগল হয়ে যেতে পারে। কিন্তু নিখিলের জন্য এটি একটি চেনা ধাঁধার মতো ছিল। সে নিজের ভাঙা ল্যাপটপটিকে প্রধান কনসোলের সাথে যুক্ত করল এবং সেই পুরনো হার্ড ড্রাইভটি সক্রিয় করল। যেমনই সে কমান্ড প্রম্পটে নিজের আঙুল চালাল, স্ক্রিনে নীল আলো জ্বলতে লাগল। বিশেষজ্ঞরা ফিসফিস করে বলল, এই ছেলেটা পাগল, এই সিস্টেমকে ক্র্যাশ করে দেবে। কিন্তু রণবীর নিজের হাত উঠিয়ে তাদের চুপ করিয়ে দিলেন। তার নজর সেই ঘড়ির ওপর আটকে ছিল যা নির্দয়ভাবে এগিয়ে যাচ্ছিল। ওপরে আকাশে ফ্লাইট নাম্বার AI-402 এর জ্বালানি প্রায় শেষ হয়ে এসেছিল এবং পাইলটের আতঙ্কিত গলার স্বর রেডিওতে গুমরে মরছিল। আমাদের দিক নির্দেশনা দিন, আমরা দেখতে পাচ্ছি না, কেউ কি আমাদের শুনতে পাচ্ছেন? নিখিল নিজের চোখ বন্ধ করল এবং সেই পুরনো কোডটিকে মনে করল যা সে আবর্জনায় পাওয়া ড্রাইভটিতে দেখেছিল। সে অনুভব করল যে হ্যাকাররা একটি লুপ তৈরি করেছে যা নিরাপত্তা ব্যবস্থাকেই নিজের ঢাল বানাচ্ছিল। সে ঠিক করল যে সে সামনে থেকে আক্রমণ করবে না, বরং একটি চোরা দরজা ব্যবহার করবে। সে নিজের তৈরি করা এমন একটি স্ক্রিপ্ট রান করল যা কোনো প্রামাণিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ ছিল না। হঠাৎ হ্যাকাররা বুঝতে পারল সে নিজের জামার একটি অংশ ছিঁড়ে ল্যাপটপের নিচে রাখল এবং টাইপ করা চালিয়ে গেল। ওরা আমাকে ব্লক করার চেষ্টা করছে স্যার, নিখিল হাঁপাতে হাঁপাতে বলল। কিন্তু ওরা ভুলে গেছে যে ওরা এই ভাইরাস যেখান থেকে চুরি করেছিল তার আসল চাবি আমার কাছে আছে। ওরা যে তালাটা বদলাচ্ছে, আমি সেই তালার ভিত্তিটাই উপড়ে ফেলছি। কক্ষে উপস্থিত বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখন নিখিলের কাজ করার কায়দা দেখে অবাক হয়ে গিয়েছিল। সে কোনো বইয়ের ভাষায় কথা বলছিল না, সে কোডের সাথে কথা বলছিল। সে এমন একটি মিরর অ্যাটাক শুরু করল যা হ্যাকারদের নিজেদের কোডকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিল। স্ক্রিনে দ্রুত নম্বর বদলাতে লাগল এবং লাল সতর্কতার আলোগুলি ধীরে ধীরে হলুদ হতে লাগল। তখনই এটিসির একজন কর্মকর্তা চিৎকার করে বলল, যোগাযোগ ফিরে আসছে, আমি রাডারে একটি সিগন্যাল দেখতে পাচ্ছি।
পুরো ঘরে একটি আশার ঢেউ খেলে গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। হ্যাকাররা একটি শেষ এবং মারণ আঘাত করল, যার ফলে পুরো বিমানবন্দরের বিদ্যুৎ চলে গেল। ব্যাকআপ জেনারেটর চালু হতে কয়েক সেকেন্ড সময় লাগত, এবং সেই কয়েক সেকেন্ডে সিস্টেম পুরোপুরি ডিলিট হয়ে যেতে পারত। নিখিল জানত যে যদি বিদ্যুৎ চলে যায় তবে তার পরিশ্রম বৃথা যাবে। সে নিজের ল্যাপটপের ব্যাটারির শেষ অংশটুকু ব্যবহার করে একটি ডেটা প্যাকেট পাঠাল, যা সোজা সেই বিমানের ন্যাভিগেশন সিস্টেমের সাথে ধাক্কা খেল, যেটি সবচেয়ে বেশি বিপদে ছিল। তার আঙুল কিবোর্ডের উপর এমনভাবে নাচছিল যেন সে কোনো জাদুকরী যন্ত্র বাজাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা সেই সার্ভার রুমটি কোনো গভীর এবং শান্ত গুহার মতো লাগছিল, যেখানে কেবল শ্বাসের দ্রুত শব্দ শোনা যাচ্ছিল। নিখিলের পুরনো ল্যাপটপের স্ক্রিন থেকে বেরোনো হালকা নীল আলো তার ঘামে ভেজা মুখের ওপর পড়ছিল। তার আঙুল থামছিল না, যদিও সে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু তার কিবোর্ডের প্রতিটি বোতামের অনুভূতি ছিল। সে এমন একটি ব্রিজ তৈরি করছিল যা বিমানবন্দরের প্রধান সিস্টেম ছাড়াই বিমানগুলিকে ডেটা পাঠাতে পারে। তখনই হঠাৎ ব্যাকআপ জেনারেটরের গর্জনের শব্দ এলো, এবং পুরো ঘরে দুধ সাদা আলো ছড়িয়ে পড়ল। সিস্টেম আবার জীবিত হয়ে উঠল। কিন্তু হ্যাকারদের ভাইরাস এখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তারা বুঝে গিয়েছিল যে কেউ তাদের সাম্রাজ্যের শিকড় কাটছে। নিখিল চিৎকার করে বলল, স্যার, আমি রাস্তা খুলে দিয়েছি, এখন শুধু শেষ কমান্ড দিতে হবে। রণবীর শেখাওয়াত সঙ্গে সঙ্গে প্রধান কন্ট্রোলারকে ইশারা করলেন। যেমনই নিখিল এন্টার বোতাম চাপল, প্রধান রাডার স্ক্রিনে ডজনখানেক ছোট সবুজ বিন্দু টিম করতে লাগল। এটিসি কক্ষে এমন একটি নীরবতা নেমে এলো যেন সবাই নিজেদের শ্বাস আটকে রেখেছে। তারপর রেডিও স্পিকার থেকে একটি শব্দ ভেসে এলো, যা কোনো স্বর্গ থেকে আসা সঙ্গীতের মতো লাগছিল। কন্ট্রোল টাওয়ার, আমি ফ্লাইট AI 402-এর ক্যাপ্টেন সমীর বলছি। আমরা আপনাদের সিগন্যাল পেয়েছি, ন্যাভিগেশন সিস্টেম কাজ করছে, আমরা নিরাপদে নামার জন্য প্রস্তুত। একে একে সব বিমানের পাইলটদের গলার স্বর শোনা যেতে লাগল। কক্ষে উপস্থিত কর্মকর্তাদের চোখে খুশির জল ছিল। লোকেরা একে অপরকে জড়িয়ে ধরছিল, হাততালি দিচ্ছিল। যেই ধ্বংসের ভয়ে দেশ কাঁপছিল, তাকে 12 বছরের একটি বাচ্চা আটকে দিল। রণবীর স্বস্তির একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং নিখিলের কাঁধে হাত রাখলেন। কিন্তু তিনি দেখলেন যে নিখিল এখনও শান্ত হয়ে বসে নেই। সে এখনও কিছু টাইপ করছিল। তার চোখ স্ক্রিনে দ্রুত ছুটে থাকা কোড স্ক্যান করছিল। সবকিছু ঠিক হয়ে গেছে বেটা, তুমি করে দেখিয়েছ, রণবীর গর্বের সাথে বললেন। কিন্তু নিখিল মাথা নাড়ল। না স্যার, কাজ এখনও অসম্পূর্ণ। এই লোকগুলো শুধু টাকারই লোভী নয়, এই লোকগুলো আবার হামলা করবে। ওরা নিজেদের কোডে একটি ট্র্যাকার ছেড়েছিল, যাতে ওরা দেখতে পায় কে ওদের আটকালো। কিন্তু আমি ওই ট্র্যাকার উল্টো করে দিয়েছি। আমি ওদের আসল ঠিকানার পিছু করছি। ওরা এই মুহূর্তে কোথাও খুব বেশি দূরে নয়, বরং এই শহরেরই একটি পুরনো ওয়্যারহাউসে লুকিয়ে আছে। রণবীরের চোখ কপালে উঠে গেল। তিনি কখনো ভাবেননি যে এই বাচ্চা না শুধু সিস্টেম বাঁচাবে, বরং অপরাধীদের কাছে পৌঁছনোর রাস্তাও দেখাবে। নিখিল স্ক্রিনে একটি ম্যাপ খুলল এবং একটি লাল বিন্দুর দিকে ইশারা করল, যা দ্রুত জ্বলছে। রণবীর সিং শেখাওয়াত এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে নিজের ওয়্যারলেস সেটে পুলিশ কমিশনার এবং স্পেশাল টাস্ক ফোর্সকে খবর দিলেন। নিখিলের দেওয়া সঠিক অবস্থান শহরের বাইরের এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত শিল্প গোডাউনের দিকে ইঙ্গিত করছিল। সব ইউনিট ওই লোকেশন ঘিরে ফেল, আমাদের ওই লোকগুলোকে জীবিত চাই, রণবীর গর্জন করে আদেশ দিলেন। এটিসি কক্ষ এখন একটি যুদ্ধের কন্ট্রোল রুমে পরিণত হয়েছিল। একদিকে বিমানগুলির নিরাপদ ল্যান্ডিং করানো হচ্ছিল এবং অন্যদিকে দেশের সবচেয়ে বড় সাইবার অপরাধীদের ধরার জাল বোনা হচ্ছিল। নিখিলের আঙুল এখনও কিবোর্ডে চলছিল। সে হ্যাকারদের সার্ভারে শীত কেটেছিল এবং তাদের ওয়েবক্যাম ও মাইক গোপনে সক্রিয় করে দিয়েছিল। স্ক্রিনে হঠাৎ ঝাপসা ছবি ভেসে উঠতে লাগল। একটি অন্ধকার ঘরে 3 জন লোক বসেছিল, যাদের সামনে ডজনখানেক হাই এন্ড কম্পিউটার লাগানো ছিল। তারা ঘাবড়ে গিয়েছিল। কেরু আমাদের সিস্টেমে ঢুকে পড়েছে, জলদি করো, সব ডেটা ডিলিট করো এবং এখান থেকে পালাও, তাদের মধ্যে একজন চিৎকার করল। তারা বুঝে গিয়েছিল যে তাদের খেলা শেষ হতে চলেছে, কিন্তু নিখিল তাদের থেকে 2 কদম এগিয়েছিল। সে তাদের ডিলিট কমান্ড ব্লক করে দিল এবং তাদের সব ডেটার একটি নিরাপদ কপি বিমানবন্দরের প্রধান সার্ভারে তৈরি করতে শুরু করল। এটি কেবল একটি আত্মরক্ষা ছিল না, এটি একটি পূর্ণ আক্রমণ ছিল।
আবর্জনা থেকে উঠে আসা একটি বাচ্চা আজ সেই সব হোয়াইট কলার অপরাধীদের শিকড় খুঁড়ছিল যারা প্রযুক্তিকে নিজেদের সম্পত্তি মনে করেছিল। বিমানবন্দর থেকে 10 মাইল দূরে পুলিশের গাড়ি সাইরেন না বাজিয়ে সেই গোডাউনের দিকে এগোচ্ছিল। অন্ধকারে কমান্ডোরা নিজেদের পজিশন নিচ্ছিল। ভেতরে বসে থাকা অপরাধীরা পাগলের মতো নিজেদের কিবোর্ড পেটাচ্ছিল, কিন্তু নিখিল তাদের পুরো নেটওয়ার্ক লুপে ফেলে দিয়েছিল। তারা যাই টাইপ করত তা ফিরে এসে তাদের নিজেদের স্ক্রিনে গালি হয়ে ভেসে উঠত। নিখিলের মুখে একটি ফিকে হাসি এলো। সে ঘুরে রণবীরের দিকে তাকাল। স্যার, ওরা পালানোর চেষ্টা করছে, পিছনের দরজা খোলা আছে। রণবীর সঙ্গে সঙ্গে কমান্ডো টিমকে আপডেট করলেন। যেমনই হ্যাকাররা নিজেদের মালপত্র গুছিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরুল, তারা সোজা নিরাপত্তা বাহিনীর বন্দুকের সামনে পড়ল। পরের মুহূর্তেই সারা দেশের নিউজ চ্যানেলগুলিতে খবর ফ্ল্যাশ হতে লাগল। বিমানবন্দরের সংকট কাটল, মাস্টারমাইন্ড গ্রেফতার। এটিসি কক্ষে হাততালির শব্দ গম গম করে উঠল। বড় বড় কর্মকর্তা, যারা কয়েক ঘণ্টা আগে নিখিলকে ভেতরে আসতে দেওয়ার জন্য রণবীরকে দোষ দিচ্ছিলেন, এখন ওই ছোট বাচ্চাটির দিকে বিস্ময় এবং সম্মানের সাথে দেখছিলেন। নিখিল ক্লান্ত ছিল, তার চোখ লাল ছিল, কিন্তু তার মন শান্তিতে ভরা ছিল। সে দেখল যে জানালার বাইরে দিয়ে প্রথম বিমানটি নিরাপদে রানওয়েতে নামছে। ওই বিমানের হেডলাইটের আলো যখন নিখিলের মুখে পড়ল, তখন তাকে কোনো জ্বলজ্বল করা তারার মতো লাগছিল। কিন্তু আসল অলৌকিক ঘটনা তো এখনও বাকি ছিল, কারণ পৃথিবীকে এখন এটা জানা বাকি ছিল যে এই ধ্বংসলীলা আটকানো কোনো কোটি কোটি টাকার মাইনে পাওয়া ইঞ্জিনিয়ার নয়, বরং সেই বাচ্চা ছিল যাকে সমাজ আবর্জনার স্তূপের ওপর ছেড়ে দিয়েছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম সোনালি কিরণ দিল্লির রানওয়েতে পড়ল, তখন সেই আলো কোনো নতুন আশার মতো লাগছিল। বিমানবন্দরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেই টার্মিনাল কাল রাতে মৃত্যুর নিস্তব্ধতা এবং আতঙ্কে ডুবেছিল, সেখানে আজ জয়ের উৎসব ছিল। টিভির ক্যামেরাম্যান, সাংবাদিক এবং বড় বড় সরকারি কর্মকর্তা এটিসি বিল্ডিংয়ের বাইরে জমা ছিল। তারা এসেই রণবীর শেখাওয়াতকে জিজ্ঞেস করলেন, শেখাওয়াত সাহেব, কোথায় সেই বিদেশি টিম যাকে আপনি ডেকেছিলেন? আমাদের তাদের দেশের পক্ষ থেকে সম্মানিত করতে হবে। রণবীরের মুখে একটি গর্বের হাসি এলো। তিনি ধীরে ধীরে নিখিলের হাত ধরলেন এবং তাকে সেই কর্মকর্তাদের সামনে নিয়ে এলেন। স্যার, কোনো বিদেশি টিম ছিল না, এ হলো আমাদের হিরো নিখিল। রণবীরের গলায় গর্ব পরিষ্কার বোঝা যাচ্ছিল। কর্মকর্তাদের চোখ কপালে উঠে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ধুলো মাখা এই ছোট বাচ্চাটি, যার নখ কালো ছিল এবং চুল এলোমেলো ছিল, সে ওই অসাধারণ মস্তিষ্কের মালিক। সেখানে উপস্থিত কিছু বিশেষজ্ঞ, যারা কাল রাতে নিখিলের অপমান করেছিল, লজ্জায় নিজেদের মাথা নিচু করে নিল। মন্ত্রী মহোদয় এগিয়ে এসে নিখিলের মাথায় হাত রাখলেন। বাবা, তুমি আজ যা করেছ তার জন্য পুরো দেশ তোমার কাছে ঋণী। তুমি হাজার হাজার পরিবারকে শেষ হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছ। বলো, তোমার কি চাই? পুরস্কার, টাকা, বাড়ি? নিখিল কিছু মুহূর্তের জন্য সেই সব চকচকে মুখগুলোর দিকে তাকাল। সে আবার নিজের সেই ভাঙা হার্ড ড্রাইভের দিকে তাকাল, যা তাকে এই পরিচয় দিয়েছিল। স্যার, আমার টাকা চাই না। নিখিলের গলার স্বর নিচু কিন্তু স্পষ্ট ছিল। আমি শুধু এটা চাই যে আমাকে আবর্জনা কুড়োনোর জন্য পুলিশ না মারে। আমি পড়তে চাই, কিন্তু লোকেরা আমার জামাকাপড় দেখে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। আমার কেবল সেই জ্ঞান চাই যা দিয়ে আমি আমার দেশের কাজে আসতে পারি। নিখিলের এই সরলতা এবং তার কথা সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই বাচ্চা, যাকে সমাজ ডাস্টবিনের পাশে থাকার জন্য বাধ্য করে দিয়েছিল, আজ সেই সমাজের প্রাণ বাঁচানোর পরেও শুধু সম্মান এবং শিক্ষার ভিক্ষা চাইছিল। রণবীরের চোখে জল চলে এলো। তিনি অনুভব করলেন যে আসল আবর্জনা নিখিলের কাপড়ে নয়, বরং সেই সব মানুষের চিন্তাধারায় ছিল যারা মানুষকে তার অকাত দিয়ে বিচার করে। রণবীর সেখানেই সবার সামনে কসম খেলেন যে তিনি নিখিলকে কখনো ফিরে ওই ভাঙাড়ির দোকানে যেতে দেবেন না। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় এখনও আসা বাকি ছিল, কারণ নিখিল যে ডেটা হ্যাকারদের সার্ভার থেকে বের করেছিল, তাতে এমন এক তথ্য লুকিয়েছিল যা দেশের ভেতরে বসে থাকা কিছু বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার মতো ছিল। নিখিল যে ডেটা হ্যাকারদের সিস্টেম থেকে বের করেছিল,
তা পুরো প্রশাসনের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। এটি কেবল একটি বাইরের হামলা ছিল না, বরং দেশের একটি নামী সফটওয়্যার কোম্পানির মালিক দিগ্বিজয় সিংয়ের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। সে নিজের কোম্পানির পড়ে যাওয়া শেয়ার বাঁচাতে এবং সরকারের কাছ থেকে নিরাপত্তা চুক্তি পাওয়ার জন্য এই অপরাধীদের আশ্রয় দিয়েছিল। সেই ব্যক্তি, যে নিজেকে দেশের বড় শিল্পপতি এবং সমাজসেবী বলত, তার আসল রূপ নিখিলের একটি এন্টার কি দিয়ে ফাঁস হয়ে গেল। রণবীর শেখাওয়াত সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন এবং দিগ্বিজয় সিংকে তার বিলাসবহুল অফিস থেকে হাতকড়া পরিয়ে বাইরে বের করা হল। এটি কর্মের চক্র ছিল। যেই আবর্জনা এবং বর্জ্যকে দিগ্বিজয়ের কোম্পানি বেকার মনে করে ফেলে দিয়েছিল, সেই আবর্জনা থেকে উঠে আসা একটি বাচ্চা আজ তার পুরো সাম্রাজ্য মাটিতে মিশিয়ে দিয়েছিল। বিমানবন্দরের প্রধান হলে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল। নিখিল এখন আর ছেঁড়া কাপড়ে ছিল না, তাকে একটি নতুন সাদা জামা এবং পরিষ্কার প্যান্ট পরানো হয়েছিল। যখন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী তাকে রাষ্ট্রীয় রক্ষক পদক পরিয়ে দিলেন, তখন পুরো বিমানবন্দর হাততালির শব্দে ফেটে পড়ল। সেই পাইলট এবং যাত্রীদের পরিবার, যাদের প্রাণ নিখিল বাঁচিয়েছিল, এগিয়ে এসে সেই ছোট বাচ্চাটিকে জড়িয়ে ধরল। সরকার ঘোষণা করল যে নিখিলকে না কেবল শহরের সবচেয়ে নামী স্কুলে পুরো স্কলারশিপ দেওয়া হবে, বরং তাকে ন্যাশনাল সাইবার ডিফেন্স একাডেমির সবচেয়ে কম বয়সী মানত সদস্য বানানো হবে। তার জন্য একটি সুন্দর বাড়ি এবং তার ভবিষ্যতের সুরক্ষার পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু এসবের মাঝে নিখিল একদম শান্ত ছিল। অনুষ্ঠানের পর যখন ভিড় কমল, সে চুপচাপ রানওয়ের ধারের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। রণবীর শেখাওয়াত তার কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন। বাবা, আজ তোমার কারণে এই দেশের মাথা গর্বে উঁচু হয়েছে। তুমি কখনো ভেবেছিলে যে একদিন তুমি এই জায়গায় পৌঁছাবে? রণবীরের গলায় বাবার মতো স্নেহ ছিল। নিখিল নিজের পকেট থেকে সেই পুরনো ক্ষয়ে যাওয়া হার্ড ড্রাইভটি বের করল এবং সেটিকে খুব ভালোবাসার সাথে দেখল। স্যার, আমি কখনো পুরস্কারের ব্যাপারে ভাবিনি। আমি তো কেবল সেই তার এবং কোডগুলোর ভাষা বুঝতাম যা দুনিয়া বেকার বলত। কাল পর্যন্ত আমি আবর্জনায় আমার রুটি খুঁজতাম, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে যদি মানুষের কাছে গুণ থাকে এবং উদ্দেশ্য ভালো হয়, তবে সে আবর্জনা থেকেও নিজের ভাগ্য লিখতে পারে। নিখিলের চোখে এখন জল নয়, বরং একটি নতুন চমক ছিল। সে ওপরে নীল আকাশের দিকে তাকাল, যেখানে একের পর এক বিমান পুরো শান এবং সুরক্ষার সাথে উড়ান ভরছিল। সেই বাচ্চা, যাকে সমাজ অদৃশ্য মনে করে ছেড়ে দিয়েছিল, আজ সেই সমাজের সবচেয়ে মজবুত ঢাল হয়ে উঠেছিল। তার কাহিনী পুরো দুনিয়াকে এই শিক্ষা দিল যে প্রতিভা কখনো রাজপ্রাসাদের উপর নির্ভরশীল হয় না এবং কর্মফল সবসময় নিজের হিসেব সমান করে। যেই বাচ্চাটিকে লোকেরা তাড়িয়ে দিয়েছিল, আজ তারই নামের ডঙ্কা পুরো দেশে বাজছিল। নিখিল এখন কেবল একটি অনাথ বাচ্চা ছিল না, সে একটি অনুপ্রেরণা ছিল, এমন একটি তারা যে অন্ধকার থেকে বেরিয়ে পুরো দেশের আকাশে ছেয়ে গিয়েছিল।